প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুনতে যাচ্ছেন জাহির রায়হানের উপন্যাস হাজার বছর ধরের শেষ খণ্ডটি। যারা পুরো উপন্যাসটি শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন। বুড়ো মকবুল বলল, তাইলে ওই কথাই রইল, কাল রাইতের বেলা ওর চাচার সঙ্গে আলাপ করি কিয়া। মন্তু চুপ করে রইল, তারপর খুব আস্তে করে বলল, আপনারা যেটা ভালো মনে করেন করেন। মুখ তুলে তাকাতে পারল না সে। রসুই ঘরের দাওয়ায় দাঁড়িয়ে টুনি দাঁত দিয়ে হাতের নখ কাটছে সে। মন্তুর কথা শুনে সহসা শব্দ করে হেসে উঠল সে। বলল, আমাগো মন্তু মিয়ার বিয়ায় কিন্তুক বড় দেখা এখন পালকি আনন লাগব। ফকিরের মা বলল, মাইয়া এমন কইরা হাসতাছে যেন ওর বিয়ার কথা হইতাছে, দেহ না কারবার। ওর দিকে একটা তীব্র কটাক্ষ হেনে পর মুহূর্তে সেখান থেকে সরে গেল টুনি। বিয়ের কথা শুনে সুরত আলী আর আবুলও সমর্থন জানালো। গনু মোল্লা বলল, ভালা হইছে, মন তো এবার সংসারী হইব। রাতে খাওয়া দাওয়ার পর টুনি মকবুলকে একপাশে ডেকে নিয়ে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মকবুল রেগে উঠল। এই রাতের বেলা এখন ঘুমোতে যাবে, এই সময় আবার এমন কি কথা বলতে চাই টুনি? রেগে বলল, কাল দিনের বেলা কইও। টুনি বলল, না, অহনি কন লাগব। বুড়ো মকবুল অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা ক কি কথা? চারপাশে দেখে নিয়ে ধীরে ধীরে কথাটা বলল টুনি। মকবুল বড় বোকা, নইলে এমন সুযোগটা কেন হেলায় হারাচ্ছে সে? একটা বসত বাড়ি, একটা ক্ষেত, আর একটা নৌকো, ইচ্ছে করলে ওগুলোর মালিক সেও হতে পারে। সে কেন বিয়ে করে না আম্বিয়াকে? বুড়ো মকবুল অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ওর সম্ভাবনার কথা যে সে নিজেও ভাবেনি এর আগে, তা ঠিক না। টুনি যা বলল শুধু তাই নয়, আরও লাভ আছে আম্বিয়াকে বিয়ে করার। সারাদিন একটানা ধান ভানতে পারে সে, খাটতে পারে অসম্ভব। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, চিন্তা করতাসু কি? চিন্তাকরণের কিছু নাই। এই মুহূর্তে টুনিকে ওর নিজের চেয়েও অনেক বড় বলে মনে হলো মকবুলের। মনে হলো টুনির কাছে নেহায়েত একটা শিশু সে। একটু পরে চাপা গলায় মকবুল বলল, বড় বউ আর মাইজা বউ যদি রাজি না হয়? টুনি বলল, রাজি হইব না কেন, নিশ্চয়ই হইব। মকবুল বলল, ও গোনা হয় রাজিকরণ গেল, কিন্তু আম্বিয়া? মকবুলের কণ্ঠস্বরে গভীর অন্তরঙ্গতা। টুনি বলল, চেষ্টা করলে সব হয়, ওইব না কেন? এতক্ষণ দাঁড়িয়েছিল ওরা। মকবুল বলল, বহ বউ, বহ। টুনি বসল ওর পাশে, দুজনে পাশাপাশি। মকবুলের কাঁধের ওপর একখানা হাত রাখল টুনি। তারপর নীরবে অনেকক্ষণ বসে রইল ওরা। বাড়ির বাচ্চা কাচ্চাদের উঠোনে বসে কিচ্ছা বলছে ফকিরের মা, চাঁদ সওদাগরের কিচ্ছা। এক মনে হাঁ করে শুনছে সবাই। সালেহা কাঁদছে ওর ঘরে বসে। কাল দুপুরে ওর মুরগিটাকে শেয়ালে ধরে নিয়ে গেছে, সেই শোকে কাঁদছে সে। আমেনার ফাতেমা দুজনকে ডেকে এনে সামনে বসিয়ে কথাটা বলল বুড়ো মকবুল। শুনে আমেনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, এমন কি অভাব পড়ছে আপনার যে ওরে বিয়া করতে চান? ফাতেমা বলল, এই বুড়া বয়সে মাইনসে কইব কি? টুনি বলল, মাইনসের কথা হই না কি হইব, মাইনসে তো অনেক কথা কয়। তবু ফাতেমা আর আমেনা ঘোর আপত্তি জানালো। মকবুল অনেক বোঝাতে চেষ্টা করল ওদের, কিন্তু ওরা রাজি হল না। অবশেষে মকবুল রেগে গেল, শাসিয়ে বলল, অত কথা বুঝি না, আম্বিয়ারে বিয়া আমি করমই, তোমরা পছন্দ করো কি না করো। কথাটা চাপা থাকল না। পরদিন বাড়ির সবাই জেনে গেল ব্যাপারটা।
মন্তুর বিয়ে সম্পর্কে আলাপ করতে গিয়ে নিজের বিয়ের কথা বলে এসেছে মকবুল। কথাটা আমেনা আর ফাতেমার কাছ থেকে শুনেছে সবাই। মন্তু রীতিমতো অবাক হল। সালেহা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল, ইতা কেমন কথা? মাইসে শুনলে কইব কি? ফকিরের মা বলল, মকবুল মিয়ার এইটা উচিত হয় নাই। যাই কও মিয়া, এইটা উচিত হয় নাই। আমেনা আর ফাতেমা দুজনে মিলে গনু মোল্লার কাছে কাঁদাকাটি করেছে। বলেছে, মাইনসে আশাআশি করব, আপনি ওনারে বাধা দেন, আপনার কথা উনি শুনবেন। সুরত আর আবুলকে ডেকে ওদের সঙ্গে আলাপ করল গনু মোল্লা। বলল, বাড়ির বদনাম হইয়া যাইব। শুনে সুরত আলী আর আবুল দুজনে খেপে উঠল। এইসব কি? বুড়ার কি বিমরতি হইছে নাহি? আবুল বলল, বুড়া বয়সে এসব কি পাগলামি শুরু হইছে? কিছু বলল না মন্তু। রাতে গনু মোল্লার ঘরে জমায়েত হলো সবাই। রশিদ এলো, আবুল এলো, সুরত আলী, সালেহা, আমেনা, ফাতেমা, ফকিরের মা সবাই এলো। এলো না শুধু মন্তু, টুনি আর যাকে নিয়ে বসা সেই বুড়ো মকবুল। মকবুল তার ঘরের মধ্যে নীরবে বসে রইল। সবকিছু সেও শুনছে। গনু মোল্লার ঘরে ওরা কেন জমায়েত হয়েছে সব বুঝতে পেরেছে সে। এর মূলে আমেনা আর ফাতেমা, ওর দুই স্ত্রী, যাদের এতদিন খাইয়েছে পড়িয়েছে সে। নিমক হারাম, 1 নম্বরের নিমক হারাম। চাপা আক্রোশে গর্জাতে থাকল বুড়ো মকবুল। টুনি বলল, ওগো হিংসা হইতেছে, ওরা চায় না আপনার সম্পত্তির মালিক হন। টুনি ঠিক বলেছে, বাড়ির কেউ চায় না ও আম্বিয়াকে বিয়ে করুক। বিয়ে করলে একদিনে অনেকগুলো সম্পত্তির মালিক হয়ে যাবে বুড়ো মকবুল। বাড়ির কেউ সেটা সহ্য করতে পারছে না। এক ছিলিম তামুক সাজিয়ে ওর হাতে তুলে দিল টুনি। বলল, মাথা গরম কইরেন না, এই সময় মাথা ঠান্ডা রাখুন লাগে। গনু মোল্লার ঘরে সবাই জমায়েত হলেও মকবুলকে সেখানে ডেকে আনার জন্যে কেউ সাহস করল না। আবুল বলল সুরতকে যেতে। সুরত বলল ফকিরের মার কথা। ফকিরের মা ভয়ে আতকে উঠে বলল, ওরে বাবা, আমি যাইবার পারুম না। অবশেষে গনু মোল্লাকে আসতে হলো। উঠোন থেকে মকবুলের নাম ধরে ডাকল সে। মকবুল বেরুল না। বেরিয়ে এলো টুনি। একটু পরে ভেতরে এসে টুনি বলল, আপনারে যাইতে কয়। গনু মোল্লাকে শুনিয়ে শুনিয়ে বুড়ো মকবুল বলল, কেন কেন যাইতে কয়? টুনি বলল, কি কথা আছে? মকবুল বলল, কথা এইখানে আয়সা কইতে পারে না, আমি যাবো কেন? টুনি ওকে শান্ত করল। বলল, মাথা গরম কইরেন না, জান না ওরা কি কয়, শুনেন গিয়া। স্ত্রীর মুখের দিকে পরম নির্ভরতায় তাকালো বুড়ো মকবুল। তারপর ধীরে ধীরে দাঁড়ালো সে। বুড়ো মকবুলকে গনু মোল্লার ঘরে ঢুকতে দেখে নড়ে চড়ে বসল সবাই। কারো মুখে কথা নাই। টুনি এসে দাঁড়িয়েছে বুড়ো মকবুলের পাশে। গনু মোল্লা তার নামাজের চৌকিটার ওপর বসল। সবাই চুপ, কেউ কিছু বলছে না। কথাটা কি দিয়ে যে শুরু করবে ভেবে উঠতে পারছে না কেউ। টুনি প্রথম কথা বলল, কই আপনারা কিছু কইতেছেন না কেন? কেন ডাকছেন কন্যা? সুরত আলী নড়ে চড়ে বসল। আমেনা নীরব। ফাতেমা মাটির দিকে তাকিয়ে রয়েছে। গনু মোল্লা বলল, মন্তুর বিয়ার ব্যাপারে কি হইছে? কথাটা বলে মকবুলের দিকে তাকালো সে। বুড়ো মকবুল কোনো জবাব দেবার আগেই টুনি বলল, মন্তু কইছে ও আম্বিয়ার বিয়া করব না। ওর কথা শুনে পরস্পরের মুখের দিকে তাকালো সবাই। আমিনা ফিসফিসিয়ে বলল, মিছা কথা। ফকিরের মা বলল, কই মন্তু মিয়া কই, তারে ডাহো না। কিন্তু মন্তুকে বাড়িতে খুঁজে পাওয়া গেল না। কোথায় যেন বেরিয়ে গেছে সে। টুনি বলল, লাগবো না ওরে, ও আমারে কইছে বিয়া করব না। আবুল সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে আমি বিয়া করুম আম্বিয়ারে,
আমার ঘরে বউ নাই, খানা পিনার অসুবিধা হয়। ওর কথা সম্পূর্ণ না হতেই আমেনা আর ফাতেমা একসঙ্গে বলে উঠল, তোমার একটা বউ দরকার। বুড়ো মকবুল টুনির দিকে তাকালো। টুনি বলল, কেন দইরা দইরা মায়েরা কবরে পাঠাইবার লাগে নাহি? আবুল রেগে উঠল, আমার বউ যদি আমি মারি তোমার তাতে কি? চুপ কর বেয়াদব! হঠাৎ গর্জে উঠল মকবুল, এই জিন্দেগিতে আর তোরে বিয়া করামু না আমরা। তিনটা মায়ারে তুই কবরে পাঠাইছস, আবার বিয়ার নাম করস, শরমও লাগে না? একটুখানি দম নিয়ে বুড়ো পরক্ষণে বলল, আমবিয়ারে আমি বিয়া করমু ঠিক করছি, ব্যাস ঠিক করছি। বলে টুনির দিকে তাকালো সে। আমেনা আর ফাতেমা পর মুহূর্তে প্রতিবাদ জানিয়ে বলল, আপনারা শুনছেন আপনারা? ইতা কি কইবার লাগছে উনি? যা কইছি ঠিক কইছি। আঙুল তুলে ওদের দুইজনকে শাসালো মকবুল। তোমাকে যদি ভালো না লাগে তোমরা বাড়ি সাইডা চইলা যাও। শুনছেন আপনারা? কি কয় শুনছেন? আমেনা কেঁদে ফেলল। গনুমোল্লা বলল, এইটা ঠিক হইল না মকবুল, এইটা কোনো কামের কথা হইল না। এই বুড়া বয়সে আরেকটা বিয়া করলে মানুষে কি কইব? সুরত আলী আর ফকিরের মা বলল, মাইনসে বাড়ির বদনাম করব। আমেনা বলল, মায়া বিয়া দিছে, তার শ্বশুর বাড়ির লোকেরা সিসি করব না? কটমট চোখে আমেনার দিকে তাকালো মকবুল। ফাতেমা বলল, বুড়া বয়সে ভূতে পাইছে। নিমক হারাম! বলে হঠাৎ চিৎকার করে উঠল বুড়ো মকবুল। তারপর অকস্মাৎ এক অবাক কাণ্ড ঘটিয়ে বসল সে। ঘরের মাঝখানে এতগুলো লোকের সামনে হঠাৎ আমেনা আর ফাতেমাকে একসঙ্গে তালাক দিয়ে দিল সে। রাগে কাঁপতে কাঁপতে বলল, তোরা বাইরে যে আমার বাড়ির থেকে! ঘটনার আকস্মিকতায় সকলে চমকে উঠল। পরক্ষণে একটা আর্তনাদ করে মাটিতে বসে পড়ল আমেনা। ফাতেমা মূর্ছা গেল। ফকিরের মা চিৎকার করে উঠল, হাড়ে পোড়া কপাইল্লা, এই কি করলি তুই? হরে পোড়া কপাইল্লা, কি করলি? আবুল হঠাৎ বসার পিঁড়িটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল মকবুলের কপাল লক্ষ্য করে। ঘাস খাইয়া বুড়া হইছ, ঘাস খাইয়া বুড়া হইছ বেয়াক কাইল্লা কোনহানের! দু হাতে কপাল চেপে মাটিতে বসে পড়ল মকবুল। আঙুলের ফাঁক দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর। কান্না, চিৎকার, গালাগালি আর হা হুতাশে সমস্ত ঘরটা মুহূর্তে নরকের রূপ নিল। মকবুলকে দু হাতে কাছে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল টুনি। ফাতেমার মাথায় পানি ঢালতে লাগল সালেহা। ফকিরের মা আমেনাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সব শুনল মন্তু। সব দেখল সে, কিন্তু কাউকে কিছু বলল না। নীরবে পরীর দিঘির দিকে চলে গেল সে। পরদিন বিকেলে খবর পেয়ে আমেনা আর ফাতেমার বাড়ি থেকে লোক এসে নিয়ে গেল ওদের। যাবার সময় করুণ বিলাপে পুরো গ্রামটিকে সচকিত করে গেল। এতদিনের গড়ে তোলা সংসার এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল। ঘরের পেছনে লাগানো লাউ কুমড়োর মাচাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমেনা। যাবার সময় ফকিরের মাকে কেঁদে কেঁদে বলে গেল, হিরণ রে খবরটা দিও না, শুনলে মাইয়া আমার বুক ভাসায় মইরা যাইব। খোদার কসম রইল বুয়া, মাইয়ারে আমার খবরটা দিও না। ফাতেমাকে নেয়ার জন্য ভাই এসেছিল ওর। যাবার সময় বাড়ির সবাইকে শাসিয়ে গেছে ও। বলে গেছে শিকদার বাড়ির লোকগুলোকে এক হাত দেখে নেবে সে। বোনের জন্য চিন্তা করে না ও। আগামী 3 মাসের মধ্যে এর চেয়ে 10 গুণ ভালো ঘর দেখে ফাতেমার বিয়ে দিয়ে দেবে। মকবুল বিছানায়, মাথায় ওর একটা পট্টি বেঁধে দিয়েছে টুনি। হাড় কাঁপিয়ে জ্বর এসেছে বুড়োর। মাঝে 2-1 চোখ মেলে তাকিয়েছিল, এখন নীরবে ঘুমোচ্ছে। টুনি ওর পাশে বসে বাতাস করছে ওকে। রাতে গনুমোল্লা এলো ঘরে। বুড়ো মকবুলের গায়ে মাথায় হাত দিয়ে ওর জ্বর আছে কিনা দেখল। তারপর আস্তে করে বলল, রাগের মাথায় ইতা কিতা করলাম মিয়া? শরীর বালা হইয়া গেলে ভাবিসাব করে বাড়ি নিয়ে আহো। রাগের মাথায় তালাক দিলে তো আর তালাক হয় না। ওই তালাক হয় নাই তোমার।
এক বাটি বার্লি হাতে বিছানার পাশে এসে দাঁড়ালো টুনি। আসতে দেখি গনু মোল্লা চুপ করে গেল। টুনির উপরে আক্রোশ পড়েছে সবার। সবাই বুঝতে পেরেছে এই যে সব কাণ্ড ঘটে গেছে এর জন্যে টুনিই দায়ী। উঠোনে দাঁড়িয়ে অনেক কথা বলল। ওর নাম ধরে অনেক গালাগাল আর অভিশাপ দিল বাড়ির ছেলেমেয়েরা। টুনি নির্বিকার, একটি কথার জবাব দিল না সে। দিন কয়েক পরে আম্বিয়ার চাচা ছমির শেখ জানিয়ে দিয়ে গেল যে বুড়ো মকবুলকে বিয়ে করবে না আম্বিয়া। তাছাড়া খুব শীঘ্রই আম্বিয়ার বিয়ের সম্ভাবনাও নেই। কথাটা শুনল বুড়ো মকবুল। শুনে কোনো ভাবান্তর হল না। ঘরের কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ইদানিং দিনরাত মকবুলের সেবা শুশ্রূষা করছে টুনি। সারাক্ষণ ওর আশেপাশে থাকে। একটু অবকাশ পেয়ে রসুইঘরে গিয়ে রান্নাবান্নার পাটটা সেরে আসে সে। মরিচ ক্ষেত আর লাউ কুমড়োর গাছগুলোর তদারক করে আসে। মাঝে মাঝে ফকিরের মা আর সালেহার আলাপ শুনে টুনি। মন্তু আর আম্বিয়াকে নিয়ে আলাপ করে ওরা। আজকাল নাকি অনেক রাত পর্যন্ত আম্বিয়াদের বাড়ি থাকে মন্তু। টুনি শুনে কিছুই বলে না। একদিন বিকেলে মন্তু যখন বাইরে বেরোবে তখন তার সামনে এসে দাঁড়ালো টুনি। বলল, জ্বরটা ওর ভীষণ বাইরা গেছে, কবিরাজের কাছ থেকে একটু ওষুধ আইনা দিবা? ওর মুখের দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্তু। ভীষণ শুকিয়ে গেছে টুনি। হঠাৎ বয়সটা যেন অনেক বেড়ে গেছে ওর। চোখের নিচে কালি পড়েছে, চুলগুলো শুকনো। মন্তু ইতস্তত করছিল। টুনি আবার বলল, আজকা না হয় মাঝি বাড়ি নাই গেলা, একটু ওষুধটা আইনা দাও। ওর ঠোঁটের কোণে এক টুকরো ম্লান হাসি। মন্তু বলল, মাঝি বাড়ি না গেলে তুমি খুশি হও? টুনি পরক্ষণে শুধালো, আমার খুশি দিয়ে তুমি কইরবা কি? মন্তু কি জবাব দেবে ভেবে পেল না। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, যাইবা না কায়, 100 বার যাইবা। পুরুষ মানুষ, তুমি কতদিন আর একা একা থাকবা? ঘর থেকে বুড়ো মকবুলের ডাক শুনে আর সেখানে দাঁড়ালো না টুনি। পরক্ষণে চলে গেল সে। ওর চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্তু। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে কবিরাজের কাছ থেকে ওষুধ এনে দিয়ে আবার বেরিয়ে পড়ল মন্তু। বর্ষা এগিয়ে আসছে। আম্বিয়া বলেছে নৌকোটা ঠিক করে নেবার জন্য। চাচা ছমির শেখ চেয়েছিল নৌকোটা নিজে বাইবে, কিন্তু আম্বিয়া রাজি হয়নি। মন্তু ছাড়া অন্য কাউকে ওতে হাত দেবার অধিকার দিতে রাজি নয় সে। ছমির শেখ রেগে গালাগাল করেছে ওকে। মন্তু সম্পর্কে কতগুলো অশ্লীল মন্তব্য করে বলেছে, ওর সঙ্গে তোমার মিলামেশা কিন্তু ভালোইতাছে নাম্বিয়া। গ্যারামের লোকজনে 5 রকম কথা কইবার লাগছে। কোক, তাগো কথায় আমার কিচ্ছু আয় বুঝাইব না, নির্লিপ্ত গলায় জবাব দিয়েছে আম্বিয়া। ওর স্পষ্ট উত্তরে প্রথমে একটু হকচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিয়েছে ছমির শেখ। বলেছে, তোমার কিছু আহে না আহে, আমাগো আহে। মন্তুরে কিন্তু এই বাড়িতে আইতে নিষেধ কইরা দিও, কইয়া দিলাম। তবু বারবার মন্তুকে বাড়িতে ডেকেছে আম্বিয়া। ও গেলে সংসারের নানা কথা নিয়ে আলাপ করেছে ওর সঙ্গে। আজও মন্তুর জন্যে অপেক্ষা করছিল আম্বিয়া। চুলে তেল দিয়ে সুন্দর করে চুলটা আঁচড়েছে সে। সিথি কেটেছে। পান খেয়ে ঠোঁটজোড়া লাল টুকটুকে করে তুলছে। ও আসতে একখানা পিঁড়ি এগিয়ে দিল আম্বিয়া। অর্ধেকটা মুখ ঘোমটার আড়ালে ঢাকা। সলজ্জে হাসির ঈষৎ আভাটা চোখে পড়েও যেন পড়তে চায় না। আম্বিয়া বলল, এত দেরি হইল? মন্তু বলল, কবিরাজের কাছে গেছিলাম। কেন গিয়েছিল তা নিয়ে আর প্রশ্ন করে না আম্বিয়া। দূরে নিজ ঘরের দাওয়ায় বসে আর চোখে বারবার এদিকে তাকায় ছমির শেখ আর বিড়বিড় করে কি যেন সব বলে। রাতে ওখানে খেলো মন্তু। পানটা মুখে পুরে বাইরে বেরিয়ে এলো সে। বাইরে তখন ইলশে গুড়ি ঝরছে। কদিন পরপর বৃষ্টি হওয়ায় রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে এপাশ থেকে ওপাশে। পানির সঙ্গে ছোট ছোট বেলে আর পুঁটি ছুটোছুটি করছিল এদিকে সেদিকে। অন্ধকারের ভেতর মকু আর ছকু 2 ভাই মাছ ধরছিল বসে বসে।
মন্তুকে দেখে বলল, কি মিয়া, এত রাইতে কোন দিক থাইকা? মাঝি বাড়ি। একটা পুঁটি মাছ ধরে নিয়ে ছকু বলল, সইলা যাও কেন মন্তু মিয়া, তামাক খাইয়া যাও। না মিয়া, শরীরটা বালা নাই। মন্তু যাওয়ার জন্য পা বাড়াতে মুকু বলল, আরে মিয়া যাইবা আর কি, বউ কথা আছে। কি কথা কও, জলদি কও। পায়ের পাতায় ভর দিয়ে মাটিতে বসল মন্তু। নিঝুম রাত, শুধু একটানা জল গড়ানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দু একটা ব্যাঙ ডাকছে এখানে ওখানে। আরও ৩-৪টি পুঁটি মাছ ধরে নিয়ে ছকু আসতে বলল, কি মন্তু মিয়া, তুমি নাহি করিমের বইন আম্বিয়ারে বিয়া করতেছ শুনলাম। বলে অন্ধকারে ঘোঁত ঘোঁত করে হাসল সে। তামাক খেতে খেতে ওর দিকে তাকালো মন্তু, কিছু বলল না। মকু বলল, ভালো মাইয়ার উপরে তোমার চোখ পড়ছে মন্তু মিয়া, তোমার পছন্দের তারিফ করণ লাগে। অমন মাইয়া এই ২-৪ গ্রামে নাই। আহা, সারা গায়ে যেন জৈবন ঢলঢল করতেছে। কি মন্তু মিয়া, চুপ কইরা রইলা যে? ওকে কনুই দিয়ে একটা গুঁতো মারল ছকু। বিয়া শাদি করবার আগে আমাগর একটু জানাইও, একটু দাওয়াত দাওয়াত কইরো। কর্মু, আগে বিয়া ঠিক হোক, তারপর কর্মু। এক লাফে উঠে দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল সে। দাওয়ার পাশে টুনি দাঁড়িয়ে, অন্ধকারে হঠাৎ চেনা যায় না। মন্তুর পায়ের গতিটা শ্লথ হয়ে এলো। উঠোনে সালেহা আর ফকিরের মা বসে। মন্তুর সঙ্গে আম্বিয়ার বিয়ে নিয়ে রসালো আলোচনা করছে ওরা। আম্বিয়ার চাচা আজ বলেছে, সামনের শুক্রবার জুমার নামাজের পর গায়ের মাতবরদের কাছে কথাটা তুলবে সে, বিচার চাইবে। এই যে রাত বিরাতে আম্বিয়ার সঙ্গে মন্তুর এত অন্তরঙ্গ মেলামেশা, এ শুধু সামাজিক অন্যায় নয়, অধর্মও বটে। তাই নিয়ে মসজিদে বিচার বসাবে আম্বিয়ার চাচা। ফকিরের মা বলল, আমি কিন্তু একটা কথা কইয়া দিলাম বউ, এই মাইয়া একেবারে অলক্ষিণা, যেই ঘরে যাইব সব পুরাইয়া ছাই কইরা দিব। সালেহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক কইছো চাচি। কথাটা বলতে গিয়ে আমেনা আর ফাতেমার কথা মনে পড়ে গেছে ওদের। আম্বিয়ার জন্যই তো ওদের তালাক দিয়েছে বুড়ো মকবুল, নিজেও মরছে মরণ রোগে। উঠোনে এসে এক মুহূর্তের জন্য দাঁড়ালো মন্তু। সালেহা আর ফকিরের মা কথা থামিয়ে তাকালো ওর দিকে। টুনি কিছু বলল না, একটু নড়লও না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মন্তু ওর ঘরে গিয়ে দরজা এঁটে দিল। কাল ভোরে আবার বেরুতে হবে ওকে। অবশেষে বুড়ো মকবুল মারা গেল। ধলপহর দেখার অনেক আগে, যখন সারা গ্রাম ঘুমে অচেতন, তখন এ দুনিয়া থেকে বিদায় নিল সে। সারা রাতে কেউ ঘুমোল না। গনু মোল্লা, আবুল, রশিদ, সালেহা, মন্তু, টুনি সবাই জেগে রইল মাথার পাশে। সন্ধেবেলা ফকিরের মা বলছিল, লক্ষণ বড় বালা না, তোমরা কেউ ঘুমায়ও না মিয়ারা, জায়গা থাইকো। বহু লোককে হাতের ওপর দিয়ে মরতে দেখেছে ফকিরের মা, তাই রোগীর চেহারা আর তার ভাবভঙ্গি দেখে সে অনেকটা আন্দাজ করতে পারে। সারা রাত প্রলাপ বকেছে বুড়ো মকবুল। কখনো আমেনার নাম ধরে ডেকেছে সে, কখনো ফাতেমার জন্যে উতলা হয়ে উঠেছে, আবার কখনো প্রলাপের ঘোরে গরু তাড়িয়েছে। হো হাট হাট, আরে মরা গরু চলে না কেন, হো হাট হাট। মাথার কাছে বসে সারাক্ষণ কোরআন শরীফ পড়ল গনু মোল্লা। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো বুড়ো মকবুল। প্রলাপ বন্ধ হল। একটু পরে মারা গেল সে। ওর বুকের উপর পড়ে ডুকরে কেঁদে উঠল টুনি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল সে। তার বিলাপের শব্দ অন্ধকারে কেঁপে কেঁপে দূর পরীর দিঘির পাড়ে মিলিয়ে গেল। বিস্ময় ভরা চোখে টুনির দিকে তাকিয়ে রইল মন্তু। পরদিন দুপুরে বুড়ো মকবুলের মৃতদেহটা যখন কাফনে আবৃত করে খাটিয়ার ওপর তোলা হলো, তখন বুক ফাটা আর্তনাদ করে উঠোনের মাঝখানে ডাঙায় তোলা মাছের মতো তড়পাতে লাগল টুনি। গায়ের ছেলেমেয়েরা নানা সান্ত্বনা দিতে চেষ্টা করল তাকে। সালেহা, ফকিরের মা, সুরতের বউ
ওরাও অনেক কান্নাকাটি করলো অনেকক্ষণ ধরে। পরীর দিঘির পাড়ে বুড়ো মকবুলকে কবর দিয়ে আসার সময় সবার মনে হলো বাড়িটা যেন কেমন শূন্য হয়ে গেছে। একটা থমথমে ভাব নেমে এসেছে গাছের পাতায়, ঘরের চালে, উঠোনে, বাড়ির পেছনে, ছোট্ট পুকুরে, আর সবার মনে। একটি লোক দীর্ঘদিন ধরে যে একবারও ঘরের দাওয়ায় বেরোতে পারেনি, বিছানায় পড়েছিল, যার অস্তিত্ব ছিল কি ছিল না সহসা অনুভব করা যেত না। সে লোকটা আজ নেই, কিন্তু তার এই না থাকায় যেন সমস্ত থাকার অস্তিত্বকে অস্বীকার করছে। সারা দুপুর টুনি কাঁদল, সারা বিকেল, সারা সন্ধ্যা। সালেহা অনেক চেষ্টা করল ওকে কিছু খাওয়াতে, সে খেল না। ফকিরের মা বলল, কিছু খাও বউ, না খেলে শরীর খারাপ হইয়া যাইব, কিছু খাও। তবু খেল না টুনি। মন্তু, সুরত আলী, আবুল, রশিদ, কারো মুখে কোনো কথা নেই। কেউ দাওয়ায়, কেউ উঠোনে, কেউ দোরগোড়ায় বসে। আজ সহসা যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছে ওরা। মিয়াবাড়ির মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। মাথায় টুপিটা পরে নিয়ে গামছাটা কাঁধে চড়িয়ে নামাজ পড়তে চলে গেল গনু মোল্লা। সুরত আলী, রশিদ আর আবুল উঠে দাঁড়াল। রোজ যে তারা নামাজ পড়ে তা নয়, হ্যাঁ, কিন্তু আজ পড়বে। বুড়ো মকবুলের মৃত্যু হঠাৎ পরকাল সম্পর্কে সচেতন করে তুলেছে ওদের। পুকুর থেকে অজু করে এসে সুরত আলী বলল, কই যাইবা না মন্তু মিয়া? মন্তু ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চলো। বলতে গিয়ে গলাটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল ওর। দিন তিনেক পর নৌকা নিয়ে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল মন্তু। টুনি ডাকল, শোনো। মন্তু তাকিয়ে দেখল এ কয়দিনে ভীষণ শুকিয়ে গেছে টুনি। চোয়ালের হাড় দুটো বেরিয়ে পড়েছে, চোখের নিচে কালি পড়েছে তার, মুখখানা বিষণ্ণ, মাথায় ছোট একটা ঘোমটা। মন্তু বলল, কি? টুনি চারপাশে তাকিয়ে আস্তে করে বলল, আমার একটা কথা রাখবা? মন্তু বলল, কও। মাটির দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ কি যেন ভাবল টুনি, তারপর আস্তে করে বলল, আমারে একদিন সময় কইরা আমাগো বাড়ি পৌঁছায়া দিয়ে আইবা। টুনির চোখ জোড়া পানিতে ছলছল করছে। বুড়ো মকবুলের মৃত্যুর সঙ্গে সঙ্গে এ বাড়ির সাথে সকল সম্পর্ক শেষ হয়ে গেছে টুনির। আর কতদিন এখানে এমনি করে পড়ে থাকবে সে? মন্তু আস্তে করে বলল, ঠিক আছে যামুনি, কোন দিন যাইবা? টুনি মৃদু গলায় বলল, যেই দিন তোমার সুবিধা হয়। বলতে গিয়ে কেঁদে ফেলল সে। মন্তু বিব্রত বোধ করল। কি বলে যে ওকে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে। টুনি একটু পরে কান্না থামিয়ে বলল, বড় ইচ্ছা আসিল তোমার বিয়া দেখা যামো, তোমার হাতে মেহেন্দি পরাইয়া যামো, থাকুন আর গেল না। এ কথার আর উত্তর দিল না মন্তু। গায়ে সবাই জানে সামনের শীতে আম্বিয়াকে বিয়ে করছে ও, টুনিও জানে। কাপড়ের আঁচলে চোখের পানি মুছে নিয়ে টুনি আবার বলল, বিয়ার সময় আমারে নায়র আনবা না? নিস্তেজ গলায় মন্তু পরক্ষণে বলল, আনমো। সহসা ওর চোখের দিকে মুখ তুলে তাকালো টুনি। এক টুকরো ম্লান হাসিতে ঠোঁট জোড়া কেঁপে উঠল ওর। আস্তে করে বলল, কথা দিলাম মনে থাকে যান। মন্তু বলল, থাকব। একে একে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল টুনি। সবার গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ করে কাঁদল সে। পরীর দিঘির পাড়ের উপর দিয়ে আসার সময় দূর থেকে পুরো মকবুলে কবরটা চোখে পড়ল। শুকনো মাটির সাদা ঢেলাগুলো ঢিপির মতো উঁচু হয়ে আছে। সেদিকে তাকাতে সারা দেহ কাঁটা দিয়ে ওঠে। কি এক অজানা ভয়ে বুকের ভেতরটা কাঁপতে থাকে যেন। ভাটার স্রোতে নৌকা ভাসিয়ে দিল মন্তু। সেই নৌকো যার মধ্যে চড়িয়ে টুনিকে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। দুধারে গ্রাম, মাঝখানে নদী,
যতদূর চোখে পড়ে শুধু অথই জলের ঢেউ। বর্ষার পানিতে নদী, নালা, ক্ষেত সব এক হয়ে গেছে। এই সময় ভরা নদীতে নৌকো চালানোর প্রয়োজন হয় না। ক্ষেতের ধারে গেরস্ত বাড়ির পেছনের ডোবার পাশ দিয়ে নৌকো চালিয়ে নেওয়া যায়। এতে করে পথ অনেক সংক্ষিপ্ত হয়ে আসে। টুনি ছইয়ের মধ্যে চুপচাপ বসে রইল, মাথায় ছোট একখানা ঘুমটা। মন্তু সহসা বলল, বাইরে এসে বসো না, গায়ে বাতাস লাগবো। টুনি পরক্ষণে বলল, আইতাসি। কিন্তু সহসা এলো না সে। বাইরে কাঠের পাটাতনের উপর ছোট হয়ে বসল সে। সেই নদী আগে যেমনটি ছিল তেমনি আছে। আজ নদীর জলে হাতের পাতা ডুবিয়ে দিয়ে খেলা করল না টুনি। উচ্ছল দৃষ্টি মেলে তাকালো না কোনো দিকে। শুধু বলল, বিয়ারে বিয়া করলে এই নাওটা তোমার ওইয়া যাইব না? মন্তু সংক্ষেপে বলল, টুনি বলল, বিয়ার পরে এই বাড়িতে থাকবা না আম্বিয়াগো বাড়িতে চইলা যাইবা? এ কথার কোনো জবাব দিল না মন্তু। সে শুধু দেখল ঘোমটার ফাঁকে এক জোড়া চোখ গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে ওর দিকে। উত্তর না পেয়ে টুনি আবার বলল, চুপ করে রইলা যে? মন্তু হঠাৎ দূরে আঙুল দেখিয়ে বলল, শান্তির হাট। টুনি চমকে তাকালো সেদিকে। ভাটা স্রোতে ঠেলে নৌকোটা ধীরে ধীরে এগিয়ে চলেছে শান্তির হাটের দিকে। ষাঁড় বাঁধা দোকানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। সহসা জোরে দাঁড় টানতে লাগলো মন্তু। একটা ঝাঁকুনি দিয়ে দ্রুত এগিয়ে গেল নৌকা। পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল টুনি। মাথার উপর থেকে ঘোমটাটা পড়ে যেতে পরক্ষণে সেটা তুলে নিল আবার। মন্তু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে। গভীরভাবে কি যেন দেখছে সে। নৌকোটাকে ঘাটের দিকে এগুতে দেখে টুনি বলল, ঘাটে ভিড়াইতাছো কেন, নামবা নাকি? মন্তু চুপ করে রইল। টুনি আবার বলল, হাটে কি কোনো কাম আছে? মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে হঠাৎ মরিয়া গলায় মন্তু বলল, মনোয়ার হাজিরের কথা দিছিলাম, ওর ওইখানে এক রাইতের লাইগা নাইওর থাকুম, চলো যাই। টুনির দেহটা ধরে কে যেন একটা সজোরে নাড়া দিল। মুহূর্তে চোখ জোড়া পাথরের মতো স্থির হয়ে গেল ওর। মন্তুর মুখের দিকে পলক্ষীন দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। মন্তু আবার বলল, মনোয়ার হাজিরে কইলে ও মোল্লা ডাইকা সব ঠিক কইরা দিব। আবেগে গলাটা কাঁপছে ওর। টুনির চোখের কোণে তখন 2 ফোঁটা জল চিকচিক করছে। অত্যন্ত ধীরে ধীরে মাথাটা নাড়ল সে, আর অতি চাপা স্বরে ফিসফিস করে বলল, না, তা রয় না মিয়া, তা হয় না। বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। হাতের বৈঠাটা ছেড়ে দিয়ে বোবা চাউনি মেলে ওর দিকে তাকিয়ে রইল মন্তু। একটা কথাও আর ওর মুখ দিয়ে বেরোল না। তারপর নদীর স্রোত বয়ে চলল, কখনো ধীরে, কখনো জোরে, কখনো মিষ্টি মধুর ছন্দে। সেদিন হাটবার সওদা করে বাড়ি ফিরেছে মন্তু। 2 পয়সার পান, 1 আনার তামাক, আর 10 পয়সার বাতাসা। কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরু। ঘরে ঘরে ধান উঠছে। অনেক রাত পর্যন্ত কারো চোখে ঘুম থাকে না। কাজ আর কাজ। সারাদিন ধান কেটে এনে পালা দিয়ে রাখে, রাতে গরু দিয়ে মাড়ায়, তারপর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রাখতে রাখতে রাত অনেক গড়িয়ে যায়। হাট থেকে বাড়ি ফিরে এসে মন্তু দেখে উঠোনে আসর জমিয়ে বসে পুঁথি পড়ছে সুরতালির বড় ছেলেটা। মৃত বাবার এই গুণটি অতি সুন্দরভাবে আয়ত্ত করেছে সে। দূর থেকে শুনলে অনেক সময় বোঝাই যায় না, মনে হয় সুরতালি বুঝি বসে বসে পুঁথি পড়ছে। আজ উঠোনে এসে দাঁড়াতে ওদের সবার কথা মনে পড়ল মন্তুর। বুড়ো মকবুল, রশিদ, আবুল, সুরতালি, কেউ নেই। জীবনের হাটে সকল বেচাকেনা শেষ করে দিয়ে একদিন অকস্মাৎ কোথায় যেন হারিয়ে গেছে ওরা। টুনির সঙ্গে দেখা হয়নি অনেক বছর। প্রথম প্রথম খোঁজ খবর নিত,
আজকাল সে সময় হয়ে ওঠে না মন্তুর। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সে। হিরণ আজকাল বুড়ো মকবুলের ঘরে থাকে। বহু আগে প্রথম স্বামী তালাক দিয়েছে ওকে। আবার বিয়ে হয়েছিল। বছর ৩-৪ ঘর সংসার করার পর সেখান থেকেও তালাক পেয়ে বাড়ি ফিরে এসেছে। তারপর আর বিয়ে হয়নি। এবার ওর একটা ভালো দেখে বিয়ে দেবার চেষ্টা করছে মন্তু। হ্যাঁ, এখন সে বাড়ির কর্তা, সবার বড়। যে কোনো কাজে সবাই এসে পরামর্শ নেয় ওর। উঠোনে এসে দাঁড়াতে ওর হাত থেকে পান, তামাক আর বাতাসেগুলি এগিয়ে নিল আম্বিয়া। তারপর কোলের বাচ্চাটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, দুপুর থেকে কাঁদছে, একটু কোলে নাও। কোলে নিয়ে ছেলেকে আদর করল সে। মন্তুকে এগিয়ে আসতে দেখে সবাই পথ ছেড়ে আসরের মাঝখানে বসালো ওকে। এক ছিলিম তামাক সাজিয়ে এনে ওর হাতে দিয়ে গেল আম্বিয়া। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়ল পশ্চিমে। উঠোনের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দিঘির পাড়ে একটা রাত জাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। সুরতালির ছেলেটা তখনও একটানা পুঁথি পড়ে গেল। সুর করে ঢুলে এক মনে পুঁথি পড়ছে সে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো সেই রাত।